নমস্কার, আমি পায়েল। শাইন 24x7 সকলকে স্বাগত জানিয়ে চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। দেশ বিদেশের বিভিন্ন রকমের ঐতিহ্যকে ধরে রাখতে আজ কলকাতা গড়িয়াহাট ট্রাম ডিপোতে একটি ট্রাম বিনোদন পার্ক তৈরি হলো, যেখানে মিউজিয়াম থেকে শুরু করে লাইব্রেরির ব্যবস্থাও আছে। শীতের পড়ন্ত বেলায় মিঠে রোদ গায়ে মেখে হার মানতে পারে কলকাতা ট্রাম বিনোদন পার্ক। অন্যান্য বিনোদন পার্কের থেকে অনেকটাই আলাদা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে এই পার্ক। কলকাতা ট্রাম বিনোদন পার্কে প্রবেশ করতে মাত্র 30 টাকা মূল্য ধার্য করা হয়েছে। আজ 22শে ডিসেম্বর কলকাতার ট্রামের অ্যানিভার্সারি। সেই উপলক্ষেই আমরা জানি ট্রাম আমাদের পুরনো ঐতিহ্য, ট্রাম আমাদের কলকাতাকে একসময় রিপ্রেজেন্ট করেছে, কিন্তু কোথাও কি হারিয়ে যাচ্ছে ট্রাম? সেই সমস্ত ট্রাম যেগুলি আর সেই রাস্তায় ট্রামের লাইনের মধ্যে দিয়ে যায় না, সেই সমস্ত ট্রামকে একত্রিত করে অভিনব কায়দায় সাজিয়ে তুলেছে গড়িয়াহাট ট্রাম ডিপো। আজ এই সময় আমি সেখানেই উপস্থিত, একদম গড়িয়াহাট ট্রাম ডিপোতে। তাদের এই অভিনব উদ্যোগ যে পুরনো ট্রামকে একত্রিত করে একটা মিউজিয়ামও নয় ঠিক, অথচ সকলের জন্য সেই ট্রামগুলোকে শোভা দেওয়ার জন্য সেই একসঙ্গে একই জায়গায় সেইগুলোকে একত্রিত করা। পুরনো বিভিন্ন কলকাতার ঐতিহ্যের 1 পয়সা 2 পয়সা, আমরা জানি অনেক পুরনো ঘড়ি রয়েছে, সেই সমস্ত কিছু পাশাপাশি যারা ট্রাম চালাতেন তাদের যে সমস্ত জিনিসপত্র সেই সময় দেওয়া হতো, সেই সমস্ত জিনিসপত্র একত্রিত করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কলকাতার ট্রাম ডিপো। কলকাতাবাসী অ্যাকচুয়ালি আমরা যারা কলকাতায় বাস করি, ট্রাম আমাদের স্মৃতিপটে খুব প্রচণ্ডভাবে বসে আছে। ট্রাম আমাদের, আমরা যা জানি, ট্রাম প্রথমে ঘোড়ায় টানা ট্রাম ছিল। এই কলকাতা শহরে ট্রাম ঘোড়ায় টানত, তারপর সেটাকে ইলেকট্রিসিটিতে ট্রামে কনভার্টেড করা হয়। সেই ইলেকট্রিসিটি দিয়ে এখন ট্রাম চালানো হচ্ছে। আজকের যেই এখানে আমরা উপস্থিত হয়েছি, বিভিন্ন জায়গা সমস্ত হেরিটেজ ট্রামগুলো এখানে আমরা রেখেছি। মানুষ এটা দেখুক, কোনো দিনকে তারা চোখের সামনে দেখবে, কোনো দিনকে তারা স্মরণ করবে সেই সময়কার যুগের কী অবস্থা ছিল, কিছুটা পরিচিতি এই ট্রামগুলো দেখে পাবে। এবং আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, আমাদের এমডি সাহেব রাজেন কাপুর, উনি এইসব চিন্তা ভাবনাগুলো করছে। আমাদের ভালো লাগছে, আমরা এতে আছি সরকারি তরফ থেকে। উনি পার্ট দিয়ে একটা ট্রামের পার্টের সমস্ত কিছু দিয়ে পার্টের সম্বন্ধে মানুষের কৌতূহল জাগানো। এই যে এখানটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে ডিটেলসটা আমাদের এমনি সাহেব বলে দেবে, কিন্তু এখানে মানুষ অল্প খরচায় আমাদের ট্রাম, আমাদের ডব্লিউবিটিসি থেকে অত্যন্ত কম খরচায়, 1 কোটিও খরচা হয়নি, তার মধ্যে এই অ্যারেঞ্জমেন্টও করেছে। দেখো, এর ভাবনাটা খুব সিম্পল। 10th নভেম্বরে এখানে রাত্রিবেলা একটা ইন্সপেকশন করলাম, আর দেখলাম যে এখানে খুব নোংরা ছিল, খুব বাজে অবস্থা ছিল। তো ওটাকে ইমপ্রুভ করার জন্য আমরা একটু চেষ্টা করেছি। পুরানো ট্রাম যেটা এখন চলছে না, একেবারে খারাপ হয়ে গেছে, ওটাকে একটু রিস্টোর করে আমরা এটা তৈরি করলাম। সো আমরা স্ক্র্যাপকে কীভাবে আর্ট করতে পারি। এর আগে আপনি দেখেছেন 1 মাস আগে আমরা টায়ার পার্ক করলাম, বাতিল টায়ারকে নিয়ে পার্ক করলাম। সেম ধারণার জন্য আমরা সবাই বোর্ড মেম্বার সঙ্গে কথা বললাম, চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার, আমরা প্ল্যান করলাম। এবার আমরা পুরানো ট্রাম যেটা স্ক্র্যাপ হয়ে যেত, যেই ট্রামের কিছু ফিউচার ছিল না, এটা তো চলে না, আমাদের টিম এখানে বসে বসে একে ইমপ্রুভ করেছে। অ্যান্ড আজকে যেহেতু 140th অ্যানিভার্সারি আছে অফ ক্যালকাটা ট্রামওয়েজ, লন্ডনতে রেজিস্টার হলো ইন 1880, ইটস আ হাইলি সিম্বলিক ডে। অ্যান্ড আমরা খুব গ্লোবাল এনকারেজমেন্ট পেয়েছি। যদি আপনারা এখানে বোর্ড দেখবেন, আপনারা ভাবতে পারেন জার্মানি থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, সব কান্ট্রিজ থেকে আমরা কংগ্র্যাচুলেটরি মেসেজেস পেয়েছি। আমাদেরকে খুব লোকজন এটা প্রোৎসাহন করছে। অ্যাজ ভাইস চেয়ারম্যান স্যার রাইট নাও সেড, কিছুক্ষণ মধ্যে, জানুয়ারির মধ্যে আপনি দেখবেন এখানে অনেকগুলো একটা বাজার রকম জিনিস তৈরি হয়ে যাবে। খাবার জিনিস, বই দোকান, ক্রাফট দোকান, আপনি বাঁকুড়ার ডোকরা পেতে পারেন, আপনি মিদনাপুরের পাটচিত্র পেতে পারেন, নর্থ বেঙ্গলের চা পাওয়া যাবে। আমরা চেষ্টা করছি কি বেঙ্গলের বিভিন্ন এসএসজি আইটেমস আমরা এখানে বিক্রি করব।
অর্থাৎ আপনারা আজকে শাইন টিভি 24x7 মাধ্যমে ঘুরে দেখলেন পুরনো কলকাতার ঐতিহ্য, আমাদের ট্রাম। এখানে আসলে নিঃসন্দেহে বলাই যায় আপনারা ফিরে যাবেন সেই আবার পুরনো কলকাতায়। এই ধরনের আরও অনেক খবর দেখতে চোখ রাখুন শাইন টিভি 24x7 পর্দায়। ক্যামেরায় সুদীপের সঙ্গে আমি অর্পিতা, শাইন টিভি 24x7 কলকাতা। ভোটের আগে শিক্ষক নিয়োগ থেকে বদলি, সমস্ত বিষয়ের কাজ সেরে ফেলবে রাজ্য সরকার। আজ সাংবাদিক বৈঠকে শিক্ষক বদলি থেকে শুরু করে প্রায় 16,500 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম 16,500 শূন্য পদে নিয়োগ হবে। আগামীকাল আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন, ওই যে টেটে যেটা আপনাদের বলেছিলাম আমি, তাই তো আলাপন। ইন্টারভিউ হবে 10 থেকে 17 জানুয়ারি 2021, আর অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব, মানে ডিপেন্ডস অন পরীক্ষাগুলো হয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। আর ওই 31শে জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অফলাইনে হবে, এটা 2.5 লক্ষ আছে, তারা পরীক্ষা দেবে। আমরা পুলিশকে বলেছিলাম যারা হোমগার্ড, কনস্টেবল, এসআই নানা রকম আছে অ্যাজ পার নর্মস, যে আমরা 15 বছর যারা কাজ করেছে সে তার জেলায় সে ফিরে যাবার জন্য আবেদন করতে পারে, এবং যতটা পারবো চেষ্টা করবো আমরা করব, কারণ তাদের পরিবার পরিজন আছে, তারাও অনেক কাজ করে দেশের জন্য, রাজ্যের জন্য। প্রায় 50,000 লোক আবেদন করেছিল হোম ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য জাস্ট ফিউ মান্থস এগো, এবং 50,000-এর মধ্যে 35,000-কে কিন্তু আমরা হোম ডিস্ট্রিক্ট করে দিয়েছি। সুতরাং এটা কিন্তু খুব বড় কাজ, এবং এটা আমি সেম জিনিস প্রাইমারি স্কুল টিচারদেরও নিয়োগ নিয়ে আমরা বলেছিলাম হোম ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করব প্রায়োরিটি দিতে, কিন্তু সেখানেও একই প্রবলেম। ধরুন একটা সাবজেক্টে একটা জেলায় এত মাস্টার আছে, আর একটা সাবজেক্টে একটা জেলায় কেউ নেই, ফলে সেই সাবজেক্ট নিয়ে যিনি পাস করেছেন সেই সাবজেক্ট যেখানে আছে সেখানে আমরা কিন্তু কনসিডার করে দিচ্ছি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। শহরের নানা রকম নোংরা, আবর্জনা এবং বজ্র পদার্থের দুর্গন্ধে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে উত্তর দিনাজপুর পুরসভার শ্মশান কলোনির বাসিন্দারা। ছড়াচ্ছে দূষণ, দেখা দিচ্ছে শিশু এবং বয়স্কদের মধ্যে নানা রকম রোগ। ডাম্পিং গ্রাউন্ড এলাকায় এখন মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ময়লা আবর্জনা। রায়গঞ্জ পুরসভার 26টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার যাবতীয় নোংরা আবর্জনা থেকে বজ্র পদার্থ ফেলা হয় পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বন্ধ শ্মশানঘাট সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে। শহরের নালা নর্দমার নোংরা ময়লা থেকে শুরু করে বাড়ি বাড়ি থেকে আসা বজ্র পদার্থ, এমনকি পায়খানা, সেপটিক ট্যাঙ্কের বজ্র, মলমূত্রও ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। কুলিক নদী বাঁধের রাস্তার একপাশে রয়েছে পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড বা ভ্যাট, আর অপর পাশেই রয়েছে বিশাল কলোনি। সেই কলোনিতে বসবাস করেন কয়েক হাজার বাসিন্দা। এছাড়াও এই নদী বাঁধের রাস্তা দিয়ে চলাচল করে অসংখ্য ছোট যানবাহন থেকে শয়ে শয়ে পথচারী। পুরসভা সাফাই কর্মীদের ফেলে যাওয়া নোংরা আবর্জনা ও বজ্র পদার্থের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে বন্ধ শ্মশান কলোনির বাসিন্দা থেকে নদী বাঁধের রাস্তার উপর দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের। এলাকায় ক্রমশই ছড়াচ্ছে দূষণ। গবাদি পশু থেকে কুকুর, বিড়াল, কাক মুখে করে নোংরা বজ্র পদার্থ এনে ফেলছে এলাকার ঘরবাড়িগুলিতে। এরপর প্রতিদিন সন্ধ্যায় সেই ডাম্পিং গ্রাউন্ড বা ভ্যাটের ময়লা আবর্জনায় আগুন দিয়ে পোড়ানোর কারণে এলাকায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া, যা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের। প্রায় সব সময় ঘরের জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে তাদের। একরকম দম বন্ধ করা অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে বন্ধ শ্মশান কলোনির বাসিন্দাদের। শুধু এলাকার বাসিন্দাদেরই নয়,
এই দুর্ভোগ পোহাতে হয় নদীবাদের রাস্তার ওপর দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে ছোট ছোট যানবাহন চালকদেরও। ওই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে দুর্গন্ধ এড়াতে নাকে মুখে কাপড় দিয়ে চলাফেরা করতে হয় সাধারণ মানুষদের। পাশাপাশি রয়েছে চরম দূষণ, বাড়ছে নানান রোগ। এক অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, অনেক আগেই বন্ধ শ্মশানঘাট এলাকায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হয়েছে। ওখানে কলোনি বা বস্তি তৈরি হয়েছে পরে। তবুও পুরসভার পক্ষ থেকে পরিবেশ দূষণ রোধ করার জন্য বস্তিবাসীদের আড়াল করতেই ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উঁচু পাঁচিল নির্মাণ করে দেওয়া হয়েছে। সমস্যায় ওরা নেই, সমস্যায় আমাদের ফেলেছেন বলেই পশ্চিমবঙ্গ সরকারকে পরিবেশ দপ্তরের মধ্যে দিয়ে 1,45,00,000 টাকার বিনিময়ে আমরা সেই ডাম্পিং গ্রাউন্ডের প্রাচীর নির্মাণ করেছি। গেলেই দেখতে পাবেন 3.5 বছরে আমাদের পৌরসভা এই ডাম্পিং গ্রাউন্ডে প্রাচীর নির্মাণ করে দিয়েছে, যাতে তাদের ভাতের থালাতে অন্তত উড়ে কোনো কাগজপত্র না পড়ে যায়, সেই ব্যবস্থাপনা আমরা অলরেডি করেছি। এখন কথা হলো ডাম্পিং গ্রাউন্ড আগে না বস্তিবাসী নাগরিকরা আগে? আমাদের ডাম্পিং গ্রাউন্ড অনেক আগের। ডাম্পিং গ্রাউন্ড দেখেই ওরা চয়েস করেই এসছেন, কাজেই সমস্যাটা ওনারাই তৈরি করেছেন। এই সমস্যা নিরসনের জন্য রায়গঞ্জ পৌরসভা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। আজ নারীদের সুরক্ষার দাবিতে বসিরহাট থানার বসিরহাট মহকুমার 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বসিরহাট মহিলা মোর্চার পক্ষ থেকে একটি ধর্ণা কর্মসূচি নেওয়া হয়। বসিরহাট মহিলা মোর্চার পক্ষ থেকে এই দিন এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা সম্পাদিকা অর্চিতা রায় চৌধুরী, বসিরহাট মহিলা মোর্চার সভানেত্রী উমা মণ্ডল, বসিরহাট মহকুমার মহিলা নেত্রী মিতা চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বরা। তাদের মূল দাবি, সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তাদের মেরে গাছে ঝুলিয়ে দেয়া হচ্ছে। নাম না করে তিনি মুখ্যমন্ত্রীকে বলেন, উনি একজন মিথ্যাবাদী। এই রাজ্যের কোনো শাসন নেই, এমনকি প্রশাসনও সুরক্ষিত নয়। সাধারণ মানুষকে যারা সুরক্ষিত রাখবে তারাই আজ পড়ে পড়ে মার খাচ্ছে। কর্মসূচি চলছে 21 তারিখ পর্যন্ত 8-9 অসুরক্ষার উপরে এই নারীদের যে অত্যাচার চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলা জুড়ে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। একের পর অবশ্যই খারাপ হচ্ছে, এটা আপনারাও জানেন কিভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কিভাবে মেরে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, বুথ কর্মীদের কাউকে ছাড়া হচ্ছে। এর একটা পরিত্রাণ চাই, নারী থেকে আরম্ভ করে পুরুষ থেকে আরম্ভ করে এটা স্বাধীন ভারত, স্বাধীন রাজ্য। এমনভাবে আমরা রয়েছি যেন পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি, ভারতের বাইরে রয়েছি এই পশ্চিমবঙ্গটা। ফিরে আসছি বিরতির পর। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে আজ ভাটপাড়া পুরসভার সাফাই কর্মীরা সকালে সাফাইয়ের কাজ বন্ধ করে দিল। 1,500 সাফাই কর্মী গতকাল থেকে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে আজ তারা বিক্ষোভে ফেটে পড়েছে। তাদের অভিযোগ 4 মাসের বেতন বাকি। গতকাল 1 মাসের বেতন দিলেও এখনো 3 মাসের বেতন বাকি। যতক্ষণ না পর্যন্ত তারা এই বেতন পাবে ততক্ষণ তারা সাফাইয়ের কাজ করবেন না। তবে ভাটপাড়া পুরসভার পুরপ্রধান অরুণ ব্যানার্জি জানান, আরবানের সাফাই কর্মীদের 1 মাসের মাইনে বাকি আছে। গতকাল তাদের 1 মাসের মাইনে দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার তাদের আরবান কর্মীদের 50% টাকা দিয়েছে, বাকি টাকা এখনো দেয়নি। তাই তাদের বেতন বকেয়া থাকলেও আজ পুরসভায় মিটিং এ আলোচনা করা হবে। আমাদের এখানে কাউন্সিলর আছে 15 নম্বর ওয়ার্ডে, কথা হলো কি আমাদের যে টাকা একটা মাস ঢুকেছে কালকে, আর এখন বলছে কি একটা আমি ঢুকে দিতে তোমরা কাজ করে দাও। আমরা তো কাজ করবো না, আমাদের পুরো মাইনা ক্লিয়ার চাই, অক্টোবর নভেম্বর পুরো ক্লিয়ার চাই, তারপরে কাজ হবে। এই 3 মাসের টাকা আমাদের বাকি আছে এখনো। মোদি তো আমাকে বলছে, আমি তো 2 দিন থেকে বাড়ি যাচ্ছি না। আমার মাকে বলছে তোমার ছেলে করে খেয়েছে টাকা, টাকা তুমি দিবা তাহলে তো আমি বাড়ি যাবো, তাহলে তো আমি বউকে দেখবো, মেয়েকে দেখবো। এইসব কি হচ্ছে? জন তো পার্টি যাচ্ছ, মমতা ব্যানার্জিকে আমি বদনাম করছি না, ও তো টাকা পাঠাচ্ছে, সেখানে তো টাকা তোমরা কি করছো? কেন্দ্রীয় সরকার এই আরবান স্কিমের জন্য যে টাকাটা দেয় পশ্চিমবঙ্গ সরকারকে, তার টাকার 50% কমিয়ে দিয়েছে।
তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা নিয়ে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে এই আরবান স্কিমের স্যালারিটা আমরা টাইমলি সবাই দিচ্ছি। সব আর একটা কথা হচ্ছে গিয়ে আমাদের যারা কনজারভেন্সিতে কাজ করেন, আপনারা জানেন বিগত বোর্ডে আমাদের যে সংখ্যক লোক দরকার তার চেয়ে প্রচুর লোক এখানে করা হয়েছে, নিয়োগ করা হয়েছে। আমাদের এই মুহূর্তে প্রায় 1000-এর উপরে লোক বেশি। আমরা এই অতিরিক্ত লোক নিয়ে আমরা কিন্তু পৌরসভা এখন পর্যন্ত কাউকে আমরা ছাঁটাই করাইনি, বসাইনি। এই অসুবিধার মধ্যে আমরা কাজ করছি, কিন্তু কনজারভেন্সি একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেখানে যদি তাদের কোনো সমস্যা থাকে আমার মনে হয় সেটা আমাদের কাছে আসা উচিত ছিল। দীর্ঘদিন ধরে কাজ করার পরেও সম্প্রতি ফিডার ক্যানেলে জেনারেটর নৌকো দেওয়ার প্রস্তাব দিয়েছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তে কাজ হারানোর আশঙ্কায় মাঝগঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জ থানার মালঞ্চা ফিডার ক্যানেলের ঘাটে। তলিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম এন্তাজ আলী, বয়স 35 বছর। তার বাড়ি গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের সিংপাড়া এলাকায়। তলিয়ে যাওয়া ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই একজন মাঝি, ঘাটের মাঝি, ফিডার ক্যানেল ঘাটের মাঝি, সে এখানে কয়েকদিন থেকে মাঝিদের প্রতি টর্চার চলছে, কোনো রকম উপর থেকে থেট পড়ছে, বিনা নোটিফিকেশনে মাঝিদের প্রতি বলছে তোমরা এখান থেকে এই সমস্ত কাজ ছাড়ো, আমরা সরকারি ব্যবস্থা অন্যরকম কিছু করব। এই মাঝিদের একটা অন্যান্য চিন্তা তো মনের মধ্যে আসছে কি আমরা পরিবারটাকে কী করে শান্তি শৃঙ্খলা দিব, আমাদের তো বাল বাচ্চা আছে, আমরা এই মধ্যবর্ত বয়সে কীভাবে সংসারটাকে মেনটেন করবো, এরকম টর্চার হচ্ছিল। এদের মধ্যে এই টর্চার হতে হতে এই একজন মাঝির মধ্যে মেন মাঝি, এর উপরে জিএম ফেরা দায়িত্ব করে একটা টর্চার করে। সে নৌকা পার হচ্ছিল বাড়ি যাওয়ার জন্য, একে জিএম সাহেব যতটা ওর মানে আওয়াজ স্যার বলে কথা বলছিল, আমরা যে আওয়াজ পেয়েছি প্যাসেঞ্জার হিসাবে, এই স্যার বলে কথা বলছিল, বলছে স্যার আপনি ফিডার ক্যানেলে আসেন, সমস্যার সমাধান করে দেবেন, এখানে সমস্যা পুলিশ প্রশাসন আছে, গ্রামের আত্মীয় আছে, আর প্লাস মাঝি আছে, সমস্যার সমাধান করে দেবেন স্যার, আসেন। ও যেই বাটা দ্বারা ফিডার ক্যানেলে আসছি, আমি তোকে উঠে নেবে ভাগলপুর ঘাট থেকে আমি আসছি, তুই বেশি বেড়ে গেছি, এই বলে ফোনটা জলে ফেলে দিল। আর বলছে আমি এখান থেকে শেষ বিদায় নিলাম, তোরা ভাই যা পারবি করবি বলেই পড়ে গেছে। আবার ওখান থেকে দুটি সাইকেল ছিল, দুটি সাইকেল ছেড়ে আপনার সাইকেল ডিস্টেন্স ছিল না, সাইকেলওয়ালাটি পড়েনি, আমি জলে ঝাঁপ দিলাম। আমি চেষ্টা করেছি, আমি যেখানে জলে ঝাঁপ দিলাম ম্যাক্সিমাম ওই 5 মিটার দূরে জলে আছে, তো 5 মিটার তো আমার হাতটা অতটা লম্বা নয়, আমি চেষ্টা করে তো বাঁচাতে পারবো না, যেহেতু ওর চাইতে আমার ওয়েটটা বেশি, ওর ওয়েটটা বেশি, তার জন্য আমি আগে আফুরন্ত চেষ্টা করেছিলাম, চেষ্টাটা সফল হয়নি। তার জন্য আমি আবার উপরে এলাম। আমি সাধারণকে বলেছি কি তোমরা আইন হাতে নিও না, এখানে পুলিশ প্রশাসন বর্তমানে অলরেডি আছে, গ্রামের অঞ্চল সভাপতি আছে, দায়িত্বশীল লোক আছে, ওরা ব্যবস্থা নেবে, সরকারের লোকের সাথে সব রকম কথা বলবে, দিয়ে সমস্যার সমাধান মিটাবে। এটা শুধু পুলিশ প্রশাসন আছে, ওদের সাথে কথা বলো। আমি এর দায়িত্ব জিএমকে করবো, এতে আমাকে ফাঁসি হয়ে যাক আমার কোনো দুঃখ নেই, আমি একজন মানুষের জন্য জীবন প্রাণে এমনকি আরো কিছু দিয়ে দেবো। সারা রাজ্যের সাথে সাথে ব্যাপক ঠান্ডার প্রকোপ দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। সোমবার ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছিল, কিন্তু মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশা চাদরে ঢাকলো আকাশ। এক হাত দূরের জিনিসের দৃশ্যমান্যতাও ছিল না এদিন, আর তার সাথে সাথেই প্রবল শৈত্যপ্রবাহ এবং বরফের মতো কনকনে ঠান্ডা। সকাল থেকেই রাস্তাঘাটে যানবাহন চলেছে আলো জ্বালিয়েই। ঘন কুয়াশার কারণে 31 ও 34 নম্বর জাতীয় সড়কে এবং রেল চলাচলের দৃশ্যমান্যতা কম থাকায় বিঘ্ন ঘটেছে যান চলাচলেও। ঘন কুয়াশায় আর প্রবল ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সদর শহর রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলার জনজীবন। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। একটি 7.65 mm পিস্তল এবং 2 রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার সন্ধ্যা নাগাদ ধুলিয়ান জৈন কলোনি মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বাহাদুর শেখ, বয়স 25 বছর। তার বাড়ি রঘুনাথগঞ্জের নয়া মুকুন্দপুরে। আজ তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃত যুবক পিস্তলটি নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল বলেই
প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জ এলাকার হসপিটাল গেট সংলগ্ন এলাকায়। অল্পের জন্য রক্ষা পেল জঙ্গিপুর সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতাল। উল্লেখ্য, রঘুনাথগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ফুলতলা। সোমবার মধ্যরাতে হঠাৎই দেখা যায় দুটি দোকানে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় এবং প্রশাসনের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টার পর প্রায় 1 ঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের অভিযোগ, জঙ্গিপুর মহকুমার প্রাণকেন্দ্র হলো রঘুনাথগঞ্জ শহর, আর সেই প্রাণকেন্দ্র শহরে কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি না থাকায় আগুন লাগলে ভীষণ হারে ক্ষতিগ্রস্ত হন সকলে। 1 বছরে এই শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ আগুনে ধূলিসাৎ হয়ে গেছে বেশ কিছু দোকান ও রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বেশ কিছু বাস। তাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। এই আগুনের ফলে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হলেও আগুনে হতাহতের কোনো খবর নেই। এলাকাবাসীদের দাবি, রঘুনাথগঞ্জ শহরে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা থাকলে এরকম ক্ষতি বারবার হতো না। তাই প্রশাসনের কাছে দাবি, দ্রুত এই শহরে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক। 1 ঘন্টা আমি বাইরে দাঁড়িয়েছিলাম, দোকান বন্ধ করবো, টোটো রাখলাম, বাইক আজকে আনি নিবো, তো ভাবলাম বাইকটা টোটো আসছে, যে আমার কাকা হয় নিজের কাকা, ওকে ডাকলাম আমি, যে যাওয়ার সময় মোটামুটি বাইরে আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে বাড়ি আমি পৌঁছেছি 12টার সময়তে। 12টা বেজেছি, মুখ হাত ধুতে যাবো, তখন ফোন করেছে, বলছে দোকানে আগুন লেগে গেছে। কি করে লাগলো? কী করে তো এখন বলতে পারছি না, তখন কীভাবে হয়েছে, 5-6 লাখ টাকা হবে। এখানে থাকলে কি হতো? অতটাই ক্ষতি হতো? এতটা ক্ষতি হতো না, ধরেন যদি সহযোগিতা পাওয়া যেত। কুকুর, বিড়াল, পাখি এরকম ধরনের পোষ্যের কথা হামেশাই শোনা যায়। সেই তালিকাতে ঘোড়াও থাকে। কিন্তু কখনো শুনেছেন কি কারো পোষ্যের তালিকায় জলহস্তির নাম রয়েছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। দক্ষিণ আফ্রিকায় এক কৃষকের পোষ্য ছিল জলহস্তি। হামফ্রে নামে ওই জলহস্তিটিকে মারিয়াস নিজের ছেলের মতো দেখতেন। তাকে খাওয়ানো, নিয়ে ঘুরে বেড়ানো এসবই ছিল তার রোজকার কাজ। যে পোষ্যকে তিনি এত ভালোবাসতেন, সেই পোষ্যের হাতেই মৃত্যু হলো তার। যাকে তিনি নিজের ছেলের মতো ভালোবাসতেন, সেই মেরে ফেললো তাকে। জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে থাকতেন মারিয়াস। তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। তার সঙ্গেই থাকতো তার পোষ্য 6 বছরের হামফ্রে, যাকে তিনি একদম বাচ্চা অবস্থায় নিজের কাছে নিয়ে এসেছিলেন এবং এতদিন ধরে বড় করেছেন। কিছুদিন আগেই হঠাৎ মারিয়াসের দেহ পাওয়া যায় ভাল নদীতে। ময়না তদন্তের রিপোর্টে জানা যায় তাকে কেউ থাবা দিয়ে টেনে আছড়ে কামড়ে নদীতে ফেলে দেয়। তারপরই জানা যায় হামফ্রের কথা। জানা যায় হামফ্রেই মারিয়াসকে এভাবে মেরে নদীতে ফেলে দিয়েছে। মৃত্যুর অনেকদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়াস জানিয়েছিলেন তার সঙ্গে তার সঙ্গী হামফ্রের বন্ডিং খুব ভালো। তারা একসঙ্গে সাঁতার কাটেন। হামফ্রে যখন জলে ডুবে থাকেন, মারিয়াস তখন তার পিঠে বসে থাকেন। দুজনে একসঙ্গে ঘুরতে যান। আফ্রিকার জলহস্তিরা সব থেকে ভয়ঙ্কর প্রাণী। তার সঙ্গে বন্ধুত্ব সে কারণে প্রশ্নাতীত। কিন্তু সাংবাদিকদের প্রশ্নে মারিয়াস বলেছিলেন, এটা শুনতে একটু অদ্ভুত লাগলেও হামফ্রে খুবই ভালো। সবাই মনে করেন শুধু কুকুর, বিড়াল বা গৃহপালিত পশুদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে মানুষের, কিন্তু এটা ভুল। আমাদের যা সম্পর্ক সেটা সকলে বুঝতে পারেন না। অথচ সেই ছেলের মতো হামফ্রের হাতেই মৃত্যু হলো মারিয়াসের। এক অ্যাম্বুলেন্স চালক জেফ্রি উইকস এ বিষয়ে জানান, চিকিৎসকেরা মৃতদেহ পরীক্ষা করে জানিয়েছেন মারিয়াসের গায়ে প্রচুর ক্ষতচিহ্ন মিলেছে, কিন্তু ঠিক কতদিন আগে দেহ নদীতে পড়েছিল তা জানা যায়নি। নদীতে পড়ার আগেই কি তার মৃত্যু হয়েছিল না পরে, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি। মারিয়াসের মৃত্যুর পরেই তার পুরনো সব ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যাচ্ছে দুজনে ঘুরছেন, খেলা করছেন, কিন্তু সেসব আজ সবই স্মৃতি। শাইন নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।